বরাবরের আমাদের ৪৩ বছরের যে জনবসতি, এই জনবসতি জায়গাটাকে আমরা স্থায়ী বন্দোবস্ত পাওয়ার জন্য একটা স্মারকলিপি প্রদান করেছি আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে। ওইটার প্রেক্ষিতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ওনার প্রিন্সিপাল সেক্রেটারি এম সিরাজউদ্দিন মিয়া সহ সিভিল এভিয়েশনের প্রধান, বিমান বন্দর কর্তৃপক্ষের প্রধান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রধান সহ সবাই আমাদের এখানে আসছিল। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ, নাগরিক কমিটি সহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক বন্ধুরা সহ সবাই আসছিলেন, ওখানে বসছিলেন। আমাদের সাথে কথা হয়েছে, আমাদের ডিসি মহোদয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। উনি আমাদেরকে বলছে যে কি এই বিষয়টা আমাদের এক্স এমপি যিনি রুদ্রমা কাজর সাহেবকে মিন করে পরবর্তীতে একটা এলাকাবাসী সহ বসে সিদ্ধান্ত নেওয়ার একটা কথা উনি বলছেন। ওই সিদ্ধান্তের আলোকে আমরা সবাই আছি এবং আমাদের জেলা প্রশাসক মহোদয় সম্মেলনের জন্য 7-8 দিন জেলার বাইরে ছিল। উনি আসার পরে আমাদের এইটা বসার কথা। তো ইতিমধ্যে আমাদের বিমান বাহিনীর পক্ষ থেকে আমাদের কতগুলো ঘরকে আপনার সিলগালা করে দেওয়া হয়েছে। তো আমরা জেলা প্রশাসক মহোদয়ের ভারপ্রাপ্ত যিনি ছিলেন জেনারেল, ওনার সাথে আমরা কথা বলি, স্যার আমাদেরকে এভাবে করা হচ্ছে, মানে এটা একটা আপনি দেখেন। তো আমাদের অভিভাবক হিসাবে আমরা আসছি, আমরা বলে চলে গেছি। এখন আমাদেরকে বিমান বাহিনী আমাদেরকে ডেকে বিভিন্ন ধরনের হুমকি দামকি দেওয়া শুরু করছে এবং বলছে যে কি ডিসি, আমার মর্যাদা ডিসির, আমার উপরে ডিসির উপরে আরেকখানে দুজন আছে, আমরা ডিসি দিয়ে এগুলো আমরা করি না। তা আমি বলছি স্যার এটা তো আমরা একটা পেন্ডিং অবস্থা, এখানে কোনো আমরা অথচ 82 সাল থেকে আসার পর থেকে 3বার বিমানবন্দর সম্প্রসারণের জন্য উচ্ছেদ করে আমাদেরকে বিমানবন্দর সম্প্রসারণের কাজ শেষ করে দিয়েছে। জায়গা ওরা নিয়ে ফেলছে, যেটা নেওয়ার দরকার সেটা নিয়ে ফেলছে। এরপরেও ওনারা বলতেছে কি আমাদের 37 একর জায়গা আমরা সিভিল এভিয়েশনকে দিয়ে দিয়েছি, এগুলো আমাদেরকে নিতে হবে বলে আমাদেরকে এই বিমানবন্দর এই যেটুকু আপনার ঘাঁটি যেটা করা দরকার সেটা নিয়ে ফেলছে। এখন নেওয়ার পরে যেটা হয়েছে, আরও জায়গা নেওয়ার জন্য আমাদের যে স্থাপনাগুলো আছে এগুলো ওরা দখল করে নিয়ে ফেলতে যাচ্ছে। এই বিষয়গুলো আমরা এখানে অবহিত করছি, যার প্রেক্ষিতে আজকে এসে আমাদের মাননীয় সাবেক এমপি কাজর সাহেবের সাথে আমাদের কথা বলার জন্য আমাদেরকে উনি রাখছেন। তো আমাদের আসার মতে আমাদের ওখানে জাহেদ যিনি সবচেয়ে একটু তৎপর ভূমিকা রাখে বলে মনে হচ্ছে ওনাদের দৃষ্টিতে। ওনাকে গাড়ি আটকে মোটরসাইকেল থেকে নামাইয়া তারপর ওনাকে মানে করছে। এখন আমাদের লোকজন যখন বুঝতে পারছে 3-4 ঘন্টা পর্যন্ত জাহেদকে ছেড়ে দিচ্ছে না, অথচ ওরা মোটরসাইকেলের জন্য কোনো প্রবলেম বলে ওরা একটু যাচাই বাছাই করে ওরা ছেড়ে দেয়, কিন্তু 3-4 ঘন্টা কেন ছেড়ে দিচ্ছে না এটা জানার জন্য আমাদের এলাকাবাসী জানতে চাইলে ওনারা আমাদেরকে মানে চাপাই পড়ে। এই লোফাতেই গুলি করে অনুমানিক 10 থেকে 15 জন, মানে 14 জন গুলিবিদ্ধ হয়েছে, যাদেরকে হাসপাতাল আনতে শুদ্ধ ওনার কেয়া হয়ে গেছে। বিশেষ করে জাহেদের অবস্থা খুবই হয়তো চিটাং নিয়ে যেতে হতে পারে। আমাদের সবচেয়ে বড় আমাদের কষ্ট, সবচেয়ে বড় সুখের বিষয় হলো কক্সবাজারের যিনি প্রাইমারি স্কুলের মাস্টার থেকে পড়াতেন আমাদের নাজির স্যার, মানে পিটিআর সুপারিনটেন্ডেন্ট, ওনার কোনো সন্তান নাই, একটা সন্তান ছিল। 7 জন মেয়ে আছে, ওনার সন্তানটা আজকে দুনিয়া থেকে চলে গেল। একটা সন্তান ছিল শুধু, ওনার সন্তান আজকে দুনিয়া থেকে চলে গেল। মানে গাড়ি করার জন্য 60 একর জায়গা নেওয়ার কথা, ওনার 60 একর জায়গা নিয়ে ফেলছে। নেওয়ার পরে ওদের কাজ আমাদের যে পৌরসভার সর্বোচ্চ বড় ওয়ার্ড, বাংলাদেশের সবচেয়ে বড় সুটকিপল্লী, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় সুটকিপল্লী, যেটা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কর্তৃক স্বীকৃত, এই সুটকিপল্লী এবং পৌরসভার সবচেয়ে বড় ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড, 12,000 মানুষের যেখানে ভোটার, সেই ওয়ার্ড সমৃদ্ধ একটা ওয়ার্ড। এই ওয়ার্ডের মধ্যে ওনারা থেকে 60 একর জায়গা নিয়ে ফেলছে গাড়ি করার জন্য। এখন 60 একর জায়গা নেওয়ার পরে ওনাদের কাজ শেষ করার পরে যখন আরও নিতে যাচ্ছে, তখন এই জায়গাগুলোকে রাজনৈতিক দলের অফিসের মধ্যে দখল করার জন্য লিখে দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনা, এরকম নাম দিয়ে জায়গাগুলো দখল করা হয়েছে, আমাদেরকে উচ্ছেদ করে। এখন দখলের পরে যখন শেষ হয়ে গেছে, এখন শেখ হাসিনার নামটা বাদ দিয়ে আবার বাংলার বিমান বাহিনী ঘাঁটি করে দিয়েছে। তো এভাবে একটা দলীয় অফিসের মতো করে দলীয় জায়গা দখল করার মতো অনেকটা মানে এটা মানে নাটকের মতো পরিস্থিতি। তা আমরা মানে বিমান বাহিনী যে আমাদেরকে বারবার এরকম হেনস্থা করছে, আমরা এটা সুনির্দিষ্ট স্থায়ী সুরাহা চাই, আমাদের স্থায়ী বন্দোবস্ত চাই। স্থায়ী বন্দোবস্তের মাধ্যমে এটা সুরাহা করা সম্ভব। 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমরা কক্সবাজার পৌরসভার যে সমস্ত জনবসতি আছেন, এরা কুতুবদিয়া থেকে নদী ভাঙার পর 1982 সালে এই বিমানবন্দরের পশ্চিম পাশে বর্তমান 1 নম্বর ওয়ার্ডে আমরা বসবাস শুরু করি। তখন থেকে আমরা দীর্ঘদিন দাবি করে আসতেছি, আমরা বৃহৎ একটা জনগোষ্ঠী, বর্তমানে প্রায় 50,000 জনবসতি। আমরা চাচ্ছি যে আমাদের এলাকাটাতে আমরা স্থায়ীভাবে বসবাস করতে চাই। দীর্ঘদিন যাবৎ আমাদেরকে এক স্থান থেকে এক স্থানে নিয়ে আমাদেরকে রাখে, আবার কিছুদিন পর আমাদেরকে এখান থেকে তাড়ায়। এভাবে প্রশাসনের কাছে আমরা দীর্ঘদিন দাবি করে আসতেছি।
শেষ মুহূর্তে 2025 সালে ফ্যাসিস্ট সরকারের যখন বিদায় হয় তখন আমরা মনে করলাম যে আমরা একটা বর্তমান সরকারের কাছে আমরা একটা ন্যায় বিচার পাবো এবং আমাদের অধিকারটা আমরা ফিরিয়ে পাবো। এটার লক্ষ্যে 2025-এর 7 জানুয়ারি 2025 সালে আমরা প্রায় 15,000 জনগণ নিয়ে প্রধান উপদেষ্টা ডিসি সাহেবের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে একটা স্মারকলিপি প্রদান করি সুশৃঙ্খলভাবে। এই স্মারকলিপি প্রদান করার পর আমরা ডিসি সাহেবকে যে কথা অবহিত করেছিলাম, দীর্ঘদিন পর ডিসি সাহেব আমাদেরকে ইনফর্ম করলেন যে আগামী 23 তারিখ প্রধান উপদেষ্টার প্রেস সচিব উনি আসবেন এবং বিমান বন্দরের যিনি প্রধান আছেন উনি আসবেন এবং পর্যটন মন্ত্রণালয়ের সচিব আসবেন। এই কক্সবাজার জেলার জামাত এবং বিএনপির নেতৃবৃন্দ এবং কুতুবদিয়াপাড়া 1 নম্বর ওয়ার্ডের ছাত্র প্রতিনিধি এবং কুতুবদিয়াপাড়ার জনসাধারণকে নিয়ে একটা বৈঠক ডাকি। ওই বৈঠকে তাদেরকে আমরা দাবি করি যে আমরা এতদিন পর্যন্ত যখন এখানে বসবাস করে আসছি বিমানবন্দরের থাকবে এবং এই বিমান বাহিনী থাকবে, আমরাও এইভাবে স্থায়ীভাবে থাকব, যেটা আমাদেরকে স্থায়ী বন্দোবস্ত দেয়। এটার কথা আমরা যখন ওনাকে বলি, আমাদের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ, ডিসি মহোদয় এবং সচিবরা সবাই একত্রতা ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও দাবি ছিল, তাদের সকলের দাবির প্রেক্ষিতে তিনি ডিসি সাহেবকে, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ডিসি সাহেবকে একটা দায়িত্ব দিয়েছেন যে আপনি এ দায়িত্ব পালন করেন। এটা তাদের রাজনৈতিক নেতাদেরকে নিয়ে, ওই এলাকার মানুষদেরকে নিয়ে আপনি একটা মীমাংসা করে দেবেন। এই কথাতে আমরা চলে যাই। দীর্ঘদিন পর আবার আমরা এই এলাকাতে আমরা বলছিলাম যে আমাদের যখন সমস্যাটা সমাধান হয়ে যাবে, আমাদের ব্যাপারটা যখন সমাধান করে দেবে, বিমান বাহিনীও কাজ করবে, সিভিল এভিয়েশনে কাজ করবে, আমরাও ওখানে থাকবো, আমরা তাদের কাজে সহযোগিতা করবে। এই কথা বলার পর কিছুদিন পর দেখি যে বিমান বাহিনীর কিছু লোক অতি উৎসাহী হয়ে এখানে গিয়ে আমাদের কতগুলো ঘর বাড়িতে তালা সিলগালা করে দেয়। এখন আমরা সিলগালা কেন করলো এটা যখন জানতে চাই, তখন তারা আমাদেরকে বললো যে ঠিক আছে তোমরা আসো, আপনারা আসেন, এসে আমাদের সাথে কথা বলেন। এরপর আমরা বিমান বাহিনীর অফিসে যাই, তাদের সাথে কথা বলি। কথা বলতে গিয়া এদের মধ্যে আমরা যে কথাটা ইঙ্গিত পেলাম, আমরা সাধারণ জনগণ, কিন্তু এরা সরকারের কর্মকর্তা। এদের মধ্যে আমাদের মধ্যে ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক নয়। এরা আমাদেরকে যে কথাগুলো বলেছেন, ছাত্রকে সম্বোধন করার মতো তুমি ছাড়া আমাদের সাথে কোনো কথাই বলে নাই। এখানে বেশ কিছু কুরুচিপূর্ণ কথাবার্তাও ওরা বলে ফেলছে আমাদেরকে। এরপর আমরা জনপ্রতিনিধি অর্থাৎ সাবেক এমপি লুৎফর রহমান কাজলের সাথে দেখা করলাম। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ডিসি সাহেব ছুটিতে আছে, আগামী 21 তারিখ, ফেব্রুয়ারির 21 তারিখ আসবে। আসার পর ওনার সাথে বসে আমরা একটা ডিসাইড করব, এটার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব। এটা বলার পরে আমাদের লোকজন এখানে আসতে চাইলে প্রথমধ্যে তারা বিভিন্ন উস্কানিমূলকভাবে আমাদেরকে উত্ত্যক্ত করতে চায়। তারপরও আমরা ধৈর্য ধরে আমরা তাদের সাথে কোনো খারাপ আচরণও করি নাই এবং তাদের সাথে কোনো দস্তাদস্তি এইরকম কোনো কাজ আমরা করি নাই। কিন্তু আজকে আমরা লুৎফর রহমান কাজল সাহেবের সাথে দেখা করতে আসছি। আমরা 7 জন লোক 10:30টার দিকে, 2 জন আমাদের সামনে মোটরসাইকেলে ছিল, আমরা একটা টমটমে ভিকটিম জাহেদের বাবা, যাকে তুলে নিয়ে বিমান বাহিনী অনেক মারছে, সে এখন মুমূর্ষু অবস্থায়, ওনার বাবাও ছিল এবং উনি ওয়ার্ড বিএনপির সভাপতি, আরেক ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বশর বহদ্দারও ছিল। আমরা এইভাবে ছিলাম। আমাদের তো যখন এইদিকে আসছি, এই যে ডায়াবেটিস পয়েন্টের পাশে তাদের যে একটা চেকপোস্ট আছে, এখানে জাহেদকে কি করে এরা গতিরোধ করে থামিয়ে ফেলে। এরপর ওনাকে রেখে দিছে। এর পিছন থেকে আমরা যখন আসছি, আসার পর আমরা নামছি, ভাই কী হয়েছে এখানে আমাদেরকে একটু বলেন। হয়তো না, জাহেদকে আমরা এদেরকে একে নিয়ে যাব। ভাই আমরা তো আমাদের একটা কথা দিয়ে ডিসি সাহেবের সাথে কথা হবে এবং লুৎফর রহমান কাজল সাহেব আমাদেরকে যাওয়ার জন্য বলছে, ওনার সাথে পরামর্শ করে আপনাদের কি বলার আছে বলবো।
কিন্তু এটা তারা তোয়াক্কা না করে আমাদের এইদিকে বালিকা মাদ্রাসার এইদিকেও রুট ব্লক করে দিছে, ওইদিকে সমিতিপাড়া তাদের চেকপোস্ট বরাবর রুট বন্ধ করে দিয়ে আমাদেরকে অ্যাটাক করে বিমান বাহিনীর সকল লোক এসে হায়নার মতো আমাদের কাছ থেকে এই জাহেদকে নিয়ে গেল। জাহেদকে যখন নিয়ে গেছে তখন আমরা এসে লুৎফর রহমান কাজল সাহেবের অফিসে আসলাম, আসার পর ওনাকে এই জিনিসটা অবহিত করলাম। এর মধ্যে জাহেদকে কেন ছেড়ে দিচ্ছে না, জাহেদকে কি করতেছে, এটার জন্য জনগণ একটু উৎসুক হয়ে আসছে। আসার পর বিমান বাহিনী নির্বিচারে আমাদের ভাইদের উপর গুলি করেছেন, যার প্রেক্ষিতে আমাদের ভাইদের মধ্যে আপনারা এমন একটা ভিডিও ফুটেজ নেই যেখানে আমাদের ভাইরা তাদেরকে আক্রমণ করতে আসছে, কিন্তু বিভিন্ন চ্যানেল বলতেছে যে এখানে জনগণ বিমান বাহিনীর ঘাঁটির উপর কি করেছিল, আক্রমণ করেছে। এটা ডাহা মিথ্যা কথা। আল্লাহর কসম করে বলতে পারে আমাদের জনগণ এরকম নয়। আমরা কক্সবাজার জেলার মধ্যে কুতুবদিয়ার লোক, আমরা বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত একটা এলাকা, আমরা শান্তি এবং শৃঙ্খলভাবে বসবাস করি, আমরা কারোর সাথে এরকম খারাপ আচরণ করি না। ওরা যে এরকম নেতার কথা বলতেছে, এই যে ডিসিও তাদের কাছে কোনো পাত্তা নেই এবং সচিবেরাও তাদের কাছে কিছু নয়। এদের আচরণ, এদের কথাবার্তা, এদের ধরে নেওয়া, এইগুলো আমার মনে হচ্ছে যে আওয়ামী দূষরেরাই এখানে এখনও আছে। এখন সারা বাংলাদেশে একটা খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। এইখানে আরেকটা জিনিস তারা ইচ্ছাকৃতভাবে সরকারকে ঘায়েল করার জন্য এইরকম একটা জিনিস ঘটাইছে আমার এটা মনে হচ্ছে। কারণ আমাদের কাছ থেকে একটা সুস্থ লোক ধরে নিয়ে গেল, তাকে ওখানে নিয়ে মারবে, এটা কোন দেশে আমরা বসবাস করি? আমরা তো বার্মিজ নয়, আমরা 1 নম্বর ওয়ার্ডের জনগণ, বাংলাদেশের জনগণ। আমাদের এখানে অনেক শিক্ষিত লোকেরা আছে, MBBS ডাক্তার থেকে ধরে সব কিছু আমাদের এখানে আছে। বর্তমান বাংলাদেশের যে নির্বাচনের কমিশনের প্রধান, উনি আমাদের কুতুবদিয়ার। আমরা তাদেরকে কোনো কিছু খবর বলি নাই। আমাদের দাবিটা নিয়ে আমরাই অ্যাডভান্স হচ্ছে। আমরা কোনোদিন উচ্ছৃঙ্খলতা তাদেরকে দেখা যায়নি। এখানে তাদের গুলিতে আমাদের এক ভাই, কী নাম জানি, নাহিদ, তিনি PTIর সাবেক সুপারিনটেন্ডেন্ট এবং কক্সবাজার গার্লসের হেডমিস্ট্রেসের একমাত্র সন্তান, তার 4 মেয়ে 1 ছেলে। তিনি নিরপরাধ, তিনি ঘর থেকে বের হয়ে কি হয়েছে এটা দেখতেছে। এই অবস্থায় তার মাথায় গুলি লেগে তার মাথার খুলি উড়ে গেছে। তার মগজগুলো দেখে আমি একেবারে হতভম্ব হয়ে গেছি। এরপর দেখি, কিছুক্ষণ পর দেখি আসরের আগে করে বা 2:30-3টার দিকে দেখি জাহেদকে নিয়ে আসতেছে। সে একেবারে লাশের মতো। কেন? আইন শৃঙ্খলা কোথায় গেছে আজকে বাংলাদেশের? আমরা কি 5ই আগস্ট জুনে এইটাই চাইছিলাম? বাংলাদেশে অনর্থক রক্তপাত চেয়েছি আমরা চেয়েছি শান্ত শৃঙ্খল একটা দেশ, এখানে সকল জনগণ শান্তিতে বসবাস করবে, সকল মানুষের অধিকার পাবে। কিন্তু আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে আপনাদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি যে আমরা এই বিষয়টা সুস্থ তদন্ত করে দোষীদের সাব্যস্ত করে আইনের আওতায় নিয়ে এসে তাদের শাস্তি দাবি করতেছি। আর এখন আমরা সংখ্যায় বোধ করতেছি এরা কখন আমাদেরকে তুলে নিয়ে যায়। আমরা নিরস্ত্র মানুষ, আমরা সাধারণ জনগণ, আমরা এখন কেউ ঘরে থাকার করতে পারছি না। এরা আমাদেরকে সবসময় মোবাইলের মাধ্যমে হুমকি দেয়, অনেক মাধ্যমে আমাদেরকে উস্কানিমূলক কথা বলে আমাদেরকে তুলে নিয়ে যাবে। এইগুলো আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, এইরকম পরিস্থিতি থেকে তাদেরকে দমন করে আমাদেরকে শান্তিতে বসবাস করার জন্য সরকার আমাদেরকে ব্যবস্থা করে দেবেন। এবং আমাদের মধ্যে তাদের যে সমস্যাটা হয়েছে, আমি দেখলাম বিভিন্ন চ্যানেল এখনও নিউজটা আমরা কুতুবদিয়া পাড়ার মানুষে এটা ঘটনা ঘটিয়েছি বলতেছে। আল্লাহর কসম করে বলতেছে এটা আমরা কোনোদিনে এই ঘটনা ঘটাইনি। এরা ইচ্ছাকৃতভাবে আমাদের সাথে এইরকম ঘটনা ঘটিয়ে এরা দেশের অস্থিতিশীল সৃষ্টি করার জন্য, এটাই তাদের একমাত্র কাজ হচ্ছে, এটাই দেশকে অস্থির করার জন্য এই কাজটা করা হয়েছে বলে আমি মনে করি। সুতরাং আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে জোর দাবি জানাচ্ছি, এটা সুষ্ঠু তদন্ত করে এটা যারা দোষী তাদেরকে আইনের আওতায় এনে তাদের শাস্তি কামনা করতেছি। এই বলে আমি আমার এইখানে